চরমোনাইয়ের প্রত্যাশা আকাশ ছোঁয়া, যেগুলো ডিমান্ড করা আসলেই সম্ভব কিন্তু পূরণ করা সম্ভব না। এমন কিছু আশা থাকে না মানুষের, যে আশাগুলো আসলে পূরণ করা যথেষ্টই কঠিন, অন্তত মানব সৃষ্ট সমাজ দ্বারা। ধরেন চরমোনাইয়ের পীর সাহেব হুজুর দাবি করেছেন যে তাদেরকে প্রধানমন্ত্রীত্বের পদ দিতে হবে। নির্বাচনটা হলো একটা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিষয়। চরমোনাই হুজুর এটা বলতে পারতেন, সংসদে যদি মেজরিটি পায় এই জোট, তাহলে আমরা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত করব, এটা বলতে পারতেন। কিন্তু তাদের দিক থেকে দাবি করা হয়েছে অবশ্যই চরমোনাই থেকে প্রধানমন্ত্রীর পদ দিতে হবে। বুঝতে পারছেন? এরপরে সেখানে যেগুলো আরও ডিমান্ড করা হয়েছে, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের আসন ছেড়ে দিতে বলছে। গোলাম পরোয়ার আসনে, সেই আসনে তিনি এর আগে এমপি হয়েছেন, সেটাকে চরমোনাই দাবি করছে A+ গ্রেডের আসন তাদের জন্য। তারপরে মুহাদ্দিস আব্দুল খালেক, সেই আসনটি ছেড়ে দিতে বলছে। মুহাদ্দিস আব্দুল খালেক এমপি হয়েছেন। হামিদ হোসেন আজাদ কক্সবাজারের দুর্দান্ত জনপ্রিয় লোক, এমপি তো হয়েছেই, কখনোই 1 লাখের নিচে ভোট পান নাই তিনি। সাতক্ষীরার আসন, 3টি আসন, সাতক্ষীরার জেলায় 4টি আসনই জামায়াত জিতেছে 2001 সালে। এছাড়াও তারা 90 সালে জিতেছে সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার আসনগুলো তারা ছেড়ে দিতে বলেছে। হয়তোবা চরমোনাইয়ের হুজুরদের প্রতি আরেকটা আসন ছেড়ে দিতে বলছে, নাহিদ ইসলামের আসন ছেড়ে দিতে বলছে। এনসিপির যিনি চেয়ারম্যান, বিপ্লবী নেতা নাহিদ ইসলামের আসনও তাদেরকে ছেড়ে দিতে হবে। এখন নাহিদ ইসলামের আসন, জিতা আসন বলছি না আমি, নাহিদ ইসলামও তো একজন ফাইটার, একটা দলের চেয়ারম্যান, তার বাড়ি ওই এলাকায়, সেই আসনটি ছেড়ে দিতে বলছে। এই ধরনের প্রত্যাশা যখন করা হয়, তখন বোঝা যায় যে আসলে তারা জোট রাখতে চায় কিনা। ঠিক আছে, ধরেন আপনার একটা জমি আছে, আপনি পুলিশের কাছে গেছেন এটা সমস্যা নিরোধের জন্য, প্রতিবেশী আপনার জমিটা দখল করে আছে। পুলিশ ঘুষ চাইছে 1 কোটি টাকা, জমির দাম আছে আপনার 50 লক্ষ টাকা। অর্থাৎ পুলিশ অলরেডি দখলদারের সাথে আঁতাত করে বসে আছে। কি বোঝা গেল? এটাতে আপনার জমি প্রতিবেশী দখল করে ফেলেছে, জমির দাম আনুমানিক 50 লক্ষ টাকা, পুলিশ ঘুষ চাইছে 1 কোটি টাকা। অর্থাৎ এই আঁতাত, এই নেগোসিয়েশন আপনি যেতে পারবেন না, সম্ভব না। অর্থাৎ ওই দখলদারের সাথে পুলিশ একটা আঁতাত করে ফেলছে। ঠিক চরমোনাইয়ের হুজুরের ব্যাপারটা আমার কাছে এমন মনে হয়। চরমোনাইয়ের হুজুরের ব্যাপারে আমার শ্রদ্ধা আছে, আস্থা নাই, মানে নির্ভরতা নাই, বিশ্বাস ছিল না। তারপর ওই যে ইসলামিক দল হিসাবে বারবারই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখি। তাছাড়া আমি এমনিতে বিশ্বাস করতাম বাংলাদেশের যত পীর আছে তাদের কাছে বেদাত সবচাইতে তুলনামূলকভাবে কম। কিন্তু চরমোনাই হুজুরের এমন বক্তব্য আছে, হজে যাওয়ার চাইতে দরবারে আসা বেশি গুরুত্বপূর্ণ। চরমোনাই এবং এই একই বক্তব্য প্রদান করে চরমোনাই এবং আট্রসি বা জাকের পার্টি। কারণ এই দুটি খানকা বা পীরের উত্থান হয়েছে এরশাদের হাত ধরে। এরশাদ এই দুইটারই মুরিদ ছিল, চরমোনাই এবং আট্রসি বা জাকের পার্টি। আপনি জাকের পার্টি বললে ভালো বুঝবেন, মোস্তফা আমির ফয়সাল, ক্লিন শেপ পীর সাহেব। সেখান থেকে এক ধাপ তাদের সাথে এরশাদের মনোমালিন্য হয়েছিল, তারপরে চরমোনাইয়ের উত্থান ঘটে। চরমোনাইয়ের উত্থানের পেছনে কখন থেকে উত্থান ঘটেছে আমি না বলার চাইতে আপনারা পড়াশোনা করে, মুরব্বী, সবচাইতে ভালো হলো মুরব্বীদের কাছে জানা, যাদের বয়স 65-70, তাদের কাছ থেকে জানলে বেশি ভালো, দুইটা মিলাতে পারবেন। তখন আমি মিলাইছি সত্যিকার অর্থে। এই দুইটা পীরের দরবারেই মোটামুটিভাবে আধুনিকতার ছোঁয়া আছে। তাদের পরিবারগুলো বেশ হাই সোসাইটির লাইফস্টাইল মেনটেন করে, বাড়ি গাড়ি, নানান শহরে তাদের বাড়ি, ব্যবসা বাণিজ্য আছে। এই দুইটা পীরের উত্থানের পেছনেই
এরশাদের হাত আছে, এজেন্সির হাত আছে, রয়ের প্যাট্রোনাইজেশন আছে, হ্যাঁ, ডিজিএফআই এর হাত আছে, এনএসআই এর হাত আছে, তারা যাতে উত্থান ঘটে। আপনারা খেয়াল করলে দেখবেন ইমরান খানের সরকারের যখন পতন ঘটে তখন একজন ডার্ক সাইটে মাওলানা ছিল না, ফজলুর রহমান, ওই যে হলুদ পাগড়ি পরে, খেয়াল করলে দেখবেন মাওলানা ফজলুর রহমান, তিনিও দেখেন এখন পাকিস্তানের সমস্যা কিন্তু আরো বেশি। এখন তার কোনো আন্দোলন নাই, ইমরান খানের বিরুদ্ধে আন্দোলনে তিনি নেমেছেন, অর্থাৎ তাকে যখন ইশারা দিবে তখন সে পথে নামবে, কেউ একজন তাদেরকে ইশারা দেয় তখন। ঠিক চরমনাইয়ের হুজুর এত নমনীয় ছিল প্রথম দিকে, খেয়াল করেছেন যে আমরা একসাথে সমঝোতা এই ধরনের কথা বলছেন, কিন্তু দেখেন শেষ পর্যন্ত সম্ভবত তারা জোটে থাকছেন না। তবে অন্তত এই সপ্তাহে জোট হতে পারে, যেমন যে আসনগুলোতে তাদের জোট হবে, যেমন গোলাম পরোয়ারের আসন তারাও চাইছে, জামায়াতও চাইছে, সেখানে জামায়াতও ইলেকশন করুক, জামায়াতের গোলাম পরোয়ারও ইলেকশন করুক, মানে তারপরে মুহাদ্দিস আব্দুল খালেকের আসনে চরমনাইও করুক, জামায়াতও করুক, ঢাকা ৮-এ নাহিদ ইসলাম, যেখানে নাহিদ ইসলামও করুক, চরমনাইও করুক, হ্যাঁ, এইভাবে। যেমন শাহজাহান চৌধুরীর আসন, জামায়াতের এমপি কিন্তু সেখানকার কয়েকবার শাহজাহান চৌধুরী, ইভেন কি অলি আহমেদকে হারাইয়াও তিনি এমপি হয়েছিলেন। তখন এই অলি আহমেদ বলছিল জামায়াত ষড়যন্ত্র করে, যাই হোক, সেখানে করতে চায় চরমনাই, চরমনাইও করুক, জামায়াতও করুক। কক্সবাজারে হামিদ হোসেন আজাদের আসনে জামায়াত করুক। এই যে আসনগুলো তারা চাইছে মিলতেছে না জামায়াতের সাথে, সেই আসনগুলো উন্মুক্ত করে দেখ, সবাই করুক, অন্যান্য আসনগুলোতে জোট হোক, তাইলেও মিল, এটাও একটা পথ হতে পারে। তবে এখন একটা প্রশ্ন জাগে, দুইটাই ইসলামী দল, এখন চরমনাইকে বিশ্বাস করে কি জামায়াত ঠকলো নাকি ঠকে গেল, হেরে গেল, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবে। হয়তোবা দেশের জন্য এখানে কোনো মঙ্গল রয়েছে। ভোটের পার্সেন্টেজ আমরা করব না, রহমতটাও একটা বড় বিষয়। আমরা অনেক সময় দেখেছি আসনের মানে ইলেকটোরাল ভোট, যেটা আসন ভিত্তিক ভোট, ভোটে অনেকে এমপি হয়, কিন্তু টোটাল ভোটে কিন্তু ভোট কম পাওয়া যায়, বিজয়ী দলই ভোট কম পায়। ধরেন আপনার ঘরে 2টা রুম, 2টা আসন, এক আসনে আপনি পেলেন 1 লাখ ভোট, আর আপনার প্রতিদ্বন্দ্বী পেল 20,000 ভোট, আপনি পেলেন কত হাজার বেশি? 80,000 বেশি। আবার পাশের আসনে আপনি পেলেন 90,000 ভোট, আপনার প্রতিদ্বন্দ্বী পেল 80,000 ভোট। তাইলে আপনার 90 আর 1 লাখ, 1,90,000, আর আপনার প্রতিদ্বন্দ্বীর 80,000, 90,000 আর হইল 20,000, 1,10,000। এগিয়ে থাকলো কে? আপনিও 1 আসন পাইছেন, সেও 1 আসন পাইছে, কিন্তু আপনি অনেক ভোটে গিয়ে, ঠিক আছে, এভারেজ করলে এরকম হয় অনেক সময়। এই যে হিলারি ক্লিন্টন আমেরিকাতে যেবার ইলেকশন করছিল, আপনার টোটাল ভোটে হিলারি এগিয়ে ছিল, কিন্তু ইলেকটোরালে আসন ভিত্তিক ভোটে ট্রাম্প জিতে গেছে। তো আসলে কখন যে কি হয় তা বলা মুশকিল। ব্যাপারটা এগুলা নিয়ে আমি ভাবি না, এখনো ভাবছি না। থাকলে ভালো হতো, এখন যে খুব খারাপ হবে তা না। তবে আগেই যেহেতু চরমনাই সরে যেতে চাচ্ছে, সেটা জামায়াতের জন্য একটা দারুণ বিষয়। যেমন প্রধানমন্ত্রীর পদ চাওয়ার বিষয়টি যদি এখন না বলে তারা পরে বলতো, ধরেন নির্বাচনের পর চরমনাই সাপোজ 10টা আসন পেল, 10টা আসন পাওয়ার পর তারা জামায়াতের কাছে দাবি করলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে দিতে হবে, নয়তো তারা বিএনপির সাথে চলে যাবে। তখন কি করবেন আপনি? তো আগেই চরমনাই বলে ফেলছে, ওই যে ইউসুফ আলাইহিস সালাম না, অখুনাতুন,
রাজা মানে ইউসুফ আলাইহিস সালামের সময় যিনি বাদশাহ ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, তখন ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হওয়ার সময় না, তখন তিনি তার ভবিষ্যৎ রাজাকে, বাদশাকে বলছিলেন, ইউসুফ আলাইহিস সালামের বন্ধু সে আবার, তুমি তোমার মাকে অবশ্যই সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।